আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ জামিল আমার অফিসিয়াল ফেসবুক পেজে। আর আমার সাথে রয়েছে কালীগঞ্জ ক্রিকেটের অন্যতম সেরা ও স্টাইলিশ ওপেনার মোহাম্মদ নাহিদুল ইসলাম রায়হান ভাইয়া। আজকের এই ভিডিওতে তার সাথে কথা বলবো তার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সাথেই থাকবেন। সর্বপ্রথম রায়হান ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। এই তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া। এই যে আপনাকে কেরানীগঞ্জের মানুষ এখনো স্মরণ করে যে কেরানীগঞ্জ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার অ্যাজ ওয়েল এজ স্টাইলিশ ব্যাটার, এই এটা আপনার কাছে কেমন লাগে? আসলে সর্বোপরি ক্রিকেটার হিসেবে সবচেয়ে বড় ইম্পর্টেন্স আমার লাইফে, এবং এটা দেখা যাচ্ছে যা আসছে বা যে কোনো সেক্টরে বা যেভাবেই আছি ক্রিকেটের ওই সম্পর্কিত থাকার কারণেই এই পর্যায়ে চলে আসে। তো মানুষ মূল্যায়ন করে, ওটা ভালো লাগে। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ক্রিকেটটা যখন সিদ্ধান্ত নিলেন ছেড়ে দিবেন বা এই সিদ্ধান্তটা নেওয়ার সময় ওই দিনটা কিভাবে পার করেছেন? আসলে এটা সবার মানে প্রত্যেকটা স্পোর্টস পার্সনের লাইফে এটা খুব কঠিন একটা ডিসিশন, বাট কিছু কিছু ক্ষেত্রে নিতে হয় যেটা হয়তো যার যার পার্সোনাল লাইফের জন্য ভালো হয়। ওই ক্ষেত্রে আমার অনেক কষ্ট হয়েছে ডিসিশন নেওয়ার জন্য, বাট কিছু করার ছিল না। এন্ড অফ দ্য ডে একদিন না একদিন তো বিদায় নিতেই হবে। কষ্ট ছিল, বাট ওটা মানায় নেওয়া লাগছে। এই যে ক্রিকেটের মাঠ ছেড়ে এখন একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত থাকা, তো ক্রিকেটের মাঠ আর ব্যবসা প্রতিষ্ঠান এই দুইটার মধ্যে কোনটা বেশি আপনার কাছে এনজয়েবল ছিল? অবভিয়াসলি ক্রিকেট, ওটা তো ব্লাড কানেক্টেড। ওটা আসলে আহ, আমার ইচ্ছা ছিল হয়তো যতদিন আমি আমার ফিজিক্যাল অ্যাবিলিটি থাকবে খেলে যাব, কর্পোরেট খেলবো। কর্পোরেট খেলা শুরু করছিলাম অলরেডি, বাট কিছু ফিজিক্যাল কিছু প্রবলেম থাকার কারণে দেখা যাচ্ছে এটা কন্টিনিউ করা পসিবল হয় না। সেক্ষেত্রে এত কনভার্ট করা, বাট ক্রিকেট অলওয়েজ আমার মনে প্রাণে সবসময় থাকে, এটা ধারণ করি। দেখা যাক কি হয় পরে। যাক, আলহামদুলিল্লাহ। তো ফিটনেস ইস্যুর কারণে ক্রিকেটটাকে ছাড়া নয়তোবা খেলতেন, এখন যদি আপনার অপশন আসতো ফিরে যাওয়ার, যদি 18 বছর বয়সে, তাহলে কি সিদ্ধান্তটা আবার নিতেন? আসলে আমি তো এইজ লেভেল থেকে খেলা শুরু করছি, তো তখন দেখা যাচ্ছে আমার সবচেয়ে ছিল যে আমি আন্ডার 16 ঢাকা জেলা ক্যাপ্টেন ছিলাম যখন, তখন আমার আন্ডারে ঢাকা জেলাটা হয়, চ্যাম্পিয়ন হয়েছিলাম আমরা। বাট আমার একটা সার্জারির কারণে আমি নাকের সার্জারি হয়েছিল, সেটার কারণে আমি যেতে পারিনি, ডাক পেয়েছিলাম আমি। তো ওইটা আমি একটু করি, রিগ্রেট করি, মাঝে মধ্যে রিগ্রেট হয় যদি ওরকম থাকতো আরো। বাট ওটা তো আর পসিবল না, বাট আমি খুশি, আমি আমার ক্রিকেট লাইফ নিয়ে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয়, ক্যানিগঞ্জ ক্রিকেটে যে কয়টা আসরে আপনি খেলেছেন, আমার জানা মতে আপনার প্রত্যেকটা আসরে কোনো না কোনো একটা সেঞ্চুরি থাকে। এই যে প্রতি সিজনে সেঞ্চুরি করার যে অভ্যাসটা, এটা তরুণ প্রজন্মের কাছে একটা আক্ষেপ যে তারা করতে পারে না। তো তাদের করতে হলে কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন? এটা পুরোপুরি প্র্যাকটিস, টোটালি প্র্যাকটিস, এবং একটা হ্যাবিটের মতো তৈরি করতে হবে। জি। আহ, নিজের কাজ নিজে করতে হবে। দেখা যাচ্ছে নিজের মানে টোটালি ফুল একটা অ্যাটমসফিয়ারের মধ্যে নিয়ে আসতে হবে। নিজের প্র্যাকটিস প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আমি কিন্তু আলাদা করে প্র্যাকটিস করতাম, টিমের প্র্যাকটিস আলাদা মানে থাকতো। আমি আমার নিজের আমার জোনগুলো নিয়ে আমি কাজ করতাম, স্পেসিফিক শটগুলো নিয়ে কাজ করতাম। তো এগুলো আসলে কাজ যখন করব, কাজের ওটা আউটপুট চলে আসে অটোমেটিক। এবং ওই মাইন্ডসেট আপটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মাইন্ডসেট আপ। বড় ইনিংস খেলার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট মাইন্ডসেট আপ, এটাই ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আপনি আপনার ক্রিকেট ক্যারিয়ারে অনেক অনেক বলারকে ফেস করেছেন, তবে আপনার কাছে এমন কোনো বলার মনে হয়েছে ক্যানিগঞ্জে যেটা একটু ডিফিকাল্ট ফেস করাটা বা তাকে খেলাটা স্বাচ্ছন্দ্য হোক না? আসলে আমাদের এখানে যে সিস্টেমেটিক ক্রিকেটের হচ্ছে আহ, যেভাবে চলে আসছে, আমি যেভাবে খেলতাম আর কি, আমি কখনোই বোলারের ফেস দেখে ব্যাটিং করতাম না। এটা আমার জন্য একটা পজিটিভ কাজ করছে, যেটা আমি হচ্ছে ফিয়ার আমার কাজ করতো না কখনো। তবে হ্যাঁ, আমার কিছু কিছু বলার ট্যাকটিক্যালি খুব ভালো ছিল, যার মধ্যে আমাদের যে এখনো খেলতেছে মোহাম্মদ, লেফট আর্ম স্পিনার, ওর বলটা খুব ভালো মানে করতো, এবং আমার খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম। বাট ও খুব ভালো জায়গায় বল, এবং ওর স্ট্যামিনাটা খুব ভালো। জি। আরেকটা বিষয়, যে আপনারা দীর্ঘ একটা সময় কেরানীগঞ্জ ক্রিকেট খেলেছেন, আপনাদের দেখে আমরা যারা তরুণ প্রজন্ম ক্রিকেটের প্রতি উদ্বুদ্ধ হয়েছি, কিন্তু কেরানীগঞ্জ ক্রিকেটের সেই চেনা রূপটা এখন নেই। এটার পেছনের কারণটা কি হতে পারে আপনি মনে করেন? আসলে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার, তো যারা এগুলো নিয়ে কাজ করে বা কাজ করছে মানে কাজে ছিল বা এগুলো নিয়ে যারা জড়িত ছিল, ওনারা এখন আসলে এটা নিয়ে কি ভিশন ওনাদের, আমি এটা আসলে আমি একটু সন্দিহান। কেন ক্রিকেটের এই অবস্থা হচ্ছে এটা আসলে আমাদের যে জমজমাট ক্রিকেট লিগগুলো ছিল বর্তমানে প্রায় একেবারে শূন্যের কোঠায় এসে দাঁড়াইছে।
অনেক প্লেয়ার যারা আমরা এখন দেখা যাচ্ছে বিভিন্ন পেশা নিযুক্ত হয়ে যাচ্ছে, খেলা নাই। হ্যাঁ, মাঠেরও প্রবলেম, মাঠেরও সংকট। এগুলা নতুন যারা আসতেছে বা নতুন যারা আসছে এটা নতুনভাবে উদ্যোগ নিবে, আশা করি এগুলা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। জি, আরেকটা বিষয় হলো আপনি কেরানীগঞ্জ ক্রিকেটটাকে খুব কাছ থেকে ফলো করেছেন কিংবা প্রতিনিধিত্ব করেছেন, কিন্তু এর মাঝে কখনো মনে হয়েছে যে কেরানীগঞ্জে এমন একটা ক্রিকেটার আছে যার যথেষ্ট ক্যালিবার রয়েছে উপরে খেলার জন্য কিন্তু খেলতে পারেনি, যেটা ওকে বলা হয় মোস্ট আন্ডার রেটেড ক্রিকেটার? এরকম অনেক আছে, স্পেশালি আমি যদি জিঞ্জিরার কথা বলি, জিঞ্জিরার বাইরে অনেকে আছে, কারো ছোট করার বিষয় না আসলে। আমি যেহেতু জিঞ্জিরার ছেলে, জিঞ্জিরার হিসাবে বললে জিঞ্জিরা অনেক এরকম পটেনশিয়াল প্লেয়ার আছে যারা উপরের লেভেলে খেলার যোগ্যতা সম্পন্ন, বাট প্রপার টেক কেয়ার প্লাস হচ্ছে প্রপার গাইডেন্সের অভাবে। এখানে আসলে কি ক্রিকেট খেলার অর্থনৈতিক একটা বিষয় থাকে, তো অনেক প্লেয়ার আছে যারা খুব ভালো খেলে বাট ওদের অর্থনৈতিক অবস্থাটা ভালো না। সেক্ষেত্রে ওদের একটা মানে ওরা একটা প্রবলেমে পড়ে যায়, এটার জন্য ওরা বেশি আগে দেবে না। যদি নাম নিতে বলে স্পেসিফিকলি, আমি একটা নাম মানে আমার কাছে সবসময় লাগে যে প্লেয়ারটা অনেক দূর যেতে পারতো এবং হায়াস্ট লেভেলে খেলার মতো যোগ্যতা ছিল, সেটা হলো বজলু। অনেকে ফজলু বলি আমরা। জি, কেরানীগঞ্জে ওয়ান অফ দ্য ফাইনেস্ট পেস বোলিং অলরাউন্ডার। অলরাউন্ডার এই টাইপের প্লেয়ার একটু রেয়ার না, ভালোই রেয়ার। ওর ক্যালিবার ছিল অনেক উপরে খেলার মতো, কিন্তু আমি যেটা মনে করি আমার পার্সোনাল পার্সপেক্টিভ থেকে, ওর গ্রুমিং হয় নাই, ওর কোনো ভালো কোনো ইয়ার আন্ডারে পড়ে নাই, আর ওর নিজেরও কিছু ইয়ে ছিল, বাট ও হায়াস্ট লেভেলে খেলার মতো ইয়ে ছিল। ও যদি ঠিকভাবে গ্রুমড হইতো তাহলে ও ভালোভাবে ভালো পর্যায়ে থাকার ইয়ে ছিল, প্লেয়ার ছিল। আচ্ছা, আপনার ক্রিকেট ক্যারিয়ারে অনেকের সাথে ড্রেসিং রুম শেয়ার করা হয়েছে, কিন্তু এমন কোনো পার্সন আছে যার সাথে শেয়ার করে আপনি খুব আনন্দিত হয়েছেন বা সেই লোকটা একটু ফানি টাইপের, এমন কেউ আছে? এটা তো অবশ্যই থাকে, তবে সবকিছুর মধ্যে আমি ছোটবেলা থেকে একজনের সান্নিধ্য পাচ্ছি, সেটা হচ্ছে মেহেরা হোসেন অপি ভাই, যিনি হচ্ছে আমাদের সাথে, আমি যখন আমাদের এলাকা থেকেই খেলতো উনি সবসময়, ওনার নাম বসে এখানেই। তো দেখা যাচ্ছে ওনার সাথে একটা বন্ডিং ভালো ছিল, খুব ফানি মানুষ, ন্যাশনাল টিমের প্লেয়ার হয়েও, বাট ওনার মধ্যে কোনো ইয়া ছিল না, কখনোই আহ, কোনো রকমের ইয়া ছিল না। উনি সবসময় খুব ফান করতো, মজা করতো, এবং এটা অন্যরকম ইয়ে ছিল, এবং উনি আমাকে অনেক জায়গায় নিয়ে গেছে খেলার জন্য, এবং ওনার সাথে একটা ভালো বন্ডিং আমার এখনো আছে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনার এই যে একটা লম্বা ক্যারিয়ার আপনি শেষ করেছেন, কিন্তু এই ক্যারিয়ারটা শেষ করার পিছনে কারো না কারো একটা অবদান থাকে প্রত্যেকটা মানুষেরই। তো আপনার লাইফে এমন কেউ আছে যে আপনার জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করেছে? না, মানে এটা অবভিয়াসলি মানে সাপোর্ট না থাকলে ফ্যামিলি সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। আমার ফ্যামিলি ফুল সাপোর্ট আমাকে সবসময় দিয়ে, স্পেশালি আমার হচ্ছে আমার আব্বু এবং আমার বড় ভাই, এরা আমাকে খুব আহ, মানে সবসময় সাপোর্ট দিয়েছে। আমার পড়াশোনার পাশাপাশি খেলাধুলা দুটোই মানে কন্টিনিউ ওনারা সবসময় ইয়া করে গেছে, এবং ওনাদের এটা আসলে মানে অনস্বীকার্য, এটা সবসময় বলতে হবে। যদিও আব্বু নাই এখন, আহ, আব্বু চলে গেছে আল্লাহর করে, তবু এখন আসলে যাই হোক যতটুকু আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে আপনারা যে ক্রিকেট ক্যারিয়ারটা শেষ করেছেন, কিন্তু আমাদের যে তরুণ প্রজন্ম এখন পর্যন্ত শুরুই করতে পারছে না, জাস্ট প্রপার একটা লিগের অভাবে। কিন্তু আপনারা সেই সুযোগটা পেয়েছেন, কিন্তু আমরা এর থেকে বেশি অন্য সুযোগ পেয়েছি, আদার্স ফ্যাসিলিটি, কিন্তু আমরা লিগ খেলার কোনো অপশন পাচ্ছি না। এটার জন্য কি পদক্ষেপ নিলে ভবিষ্যতে মনে হয় যে লিগটা প্রপার হইতে চলবে? আচ্ছা, লিগের বিষয়টা হচ্ছে টোটালি যারা ম্যানেজমেন্টে থাকে, টিম যারা টুর্নামেন্ট ম্যানেজমেন্টে থাকে ওনাদের বিষয়। এখন যদি পার্সোনালি প্লেয়ারদের কথা বলো, সেক্ষেত্রে আমি কিন্তু প্রথম প্র্যাকটিস শুরু করছিলাম ধানমন্ডি মাঠে, আবানি মাঠ যেটা জি। ঠিক আছে। তো আমি এখান থেকে যাইতাম, প্রতিদিন এখান থেকে যাইতাম, ওটা আমার একটা ইয়া ছিল ভিতর থেকে। তখন এই মাঝখানে টুর্নামেন্ট বন্ধ ছিল, তো আমি আমার মতো করে সব জায়গায় ইয়ে করছি, আমি কলাবাগানে প্র্যাকটিস করছি, সব জায়গায় প্র্যাকটিস করে আমি ওইখান থেকে মুভ করে আসছি। এখন পার্সোনালি চিন্তা করলে আমাদের মাঠ হয়েছে, তেগুড়াতে মাঠ আছে, প্র্যাকটিস হয়, এই ফ্যাসিলিটি আগে ছিল না। আমরা কিন্তু এই ফ্যাসিলিটি পাইনি, যেটা সত্যি কথা। একটা মাঠই ছিল কালীবাড়ি মাঠ, জি। আর আমরা ওই পারে প্র্যাকটিস করতাম। তো এখন বিষয় হচ্ছে কেউ পার্সোনালি যদি ডেভেলপ করতে চায়, এখন সুযোগ আছে, এখন সুযোগ অনেক বাড়ছে, এখন ফ্যাসিলিটি অনেক বাড়ছে, আগে এত ফ্যাসিলিটি ছিল না। সো ওর নিজের মাইন্ড সেট আপ আগে তৈরি করতে হবে, ফিজিক্যাল দিকগুলো খেয়াল রাখতে হবে, এই তো কেয়ার করতে হবে, বডির কেয়ার করতে হবে, মাইন্ডের কেয়ার করতে হবে, ফোকাস রাখতে হবে। আর কি মূল কথা হলো সর্বপ্রথম ব্যক্তিগতভাবে সিদ্ধান্তটা নিতে হবে যে Yes. আমি এটা করব। হ্যাঁ, জি। আচ্ছা, আরেকটা বিষয়, যে তরুণ প্রজন্মকে গাইডেন্স দেওয়ার মতো যদি আপনার কোনো বার্তা থাকে তাহলে একটু যদি বলতেন। ফোকাস, যদি ক্রিকেটে আসতে চাও ফুলি ফোকাস থাকতে হবে। অন্যদিকে আসলে মানে সময় দেওয়ার থেকে আমি মনে করি টোটালি ফোকাস থাকো, পরিশ্রম করো, বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দাও। আচ্ছা, ধন্যবাদ।
এই আজকের যে সাক্ষাৎকারটা, এটা আল্লাহ না করুক, এটা যদি আপনার জীবনের শেষ সাক্ষাৎকার হয়, সেই সাক্ষাৎকারের প্রেক্ষিতে আপনি আপনার পছন্দের মানুষ কিংবা আপনার ভালোবাসার মানুষকে কি বার্তাটা দিতে চান, বা কেরানীগঞ্জবাসীকে কি বার্তাটা দিতে চান? আসলে সবারই তো এক সময় না এক সময় যেতে হবে আল্লাহর কাছে। তো এন্ড অফ দ্য ডে সবার জন্য এটাই বার্তা, সব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পজিটিভ চিন্তা ভাবনা করুন। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া, ভালো লাগলো। আশা করি সামনে আরো অনেক নতুন বা পুরাতন যারাই রয়েছে আমাদের তারকা, তাদের সবার সাথে আমি একটা শো শেয়ার করব। এই পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ, আশা করি ভবিষ্যতেও থাকবেন। আসসালামু আলাইকুম। Thank you.